নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। এবং আজকে যে গুণীজনের সাথে হবে আড্ডা, তাকে দেখে আমরা সকলে মানে এতটাই মুগ্ধ, কারণ তার সাথে যখন প্রথম আমাদের সেভাবে পরিচিতি গান বাজনার জগৎ থেকে। হি ইজ আ লেজেন্ড, I would say, and we would agree. Upal Sengupta, thank you so very much for allowing this conversation. তোমাকে এরকম চুপচাপ কেন দেখতে লাগছে? আমি একটু টেনশনে আছি, তার কারণ হচ্ছে যে তোমাদের অনুষ্ঠানটা শুনলাম যে নর্মাল যেরকম প্রশ্ন ইন্টারভিউরা করে, তো সেরকম প্রশ্ন না, একটু অন্যরকম প্রশ্ন। তো সেই প্রশ্ন সবসময় না একটু এই বয়সে এসে না সবসময় টেনশন দিয়ে দেয় যে এমন কি প্রশ্ন করে ফেলবে যে আমি তো আমার কাছেই জানা নেই, তখন তো আমি মুশকিলে পড়ে যাবো, তাই না? লোকে বলবে দেখেছো নিজের সম্পর্কে নিজেই কিছু জানে না, তো সেই জন্য একটু ভয় ভয় আছি। সেরকম কোনো প্রশ্ন নয়, না না, একদমই সেরকম কোনো প্রশ্ন নয়। আমি এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। নিশ্চিন্ত বোধ করছো? তাহলে একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে বয়সের কথা হলো, উপাল সেনগুপ্তর মনের বয়স কি? বাউ কি 13, তারপর থেকে আর বাড়ে না, বুঝতে পারছো তো? মনের বয়স যত কম রেখে দেবে আমার মনে না, সেটা আমি ইচ্ছে করে রাখতে চেষ্টা করি মনের বয়স কম। তার কারণ আমার বারবার মনে হয় যে মনের বয়সের সাথে না শারীরিক বয়সটার কোথাও একটা সম্পর্ক রয়েছে। তুমি যদি মন থেকে ইয়াং নিজেকে রাখতে পারো, তাহলে আমি দেখেছি যে তোমার শারীরিক ভাবে না তুমি অনেক সক্ষম থাকবে। তো ওই জন্য আমি এখনো ফুটবল খেলি বাচ্চাদের সাথে। এই কদিন আগেই একখানা মাথায় চোট পেয়েছে, বুঝতে পারছি, একটা ব্ল্যাক আই মতন হয়েছিল, এখানে এখন একটু ক্লোজ আপ করলে দেখতে পাবে যেখানে কালো দাগ হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে আর এতটা লাগলো, কি কষ্ট কি কষ্ট। তারপর সবাই এমন বাবা বাচ্চা করতে লাগলো, আচ্ছা উপলদা তোমার লেগেছে, আচ্ছা। লোকের নর্মালি আমার হয়তো দিনে 2টো ফোন আসতো, কেউ খোঁজ খবরই নেয় না সেই অর্থে। তারপরে হঠাৎ করে দেখা গেলো লাগার পর প্রচুর লোকজন, হ্যাঁ, কেউ মিষ্টি নিয়ে হাজির হচ্ছে, কেউ বাবা বাচ্চা করছে। সেই যে প্যাম্পার্ড হওয়াটাও খুব ভালো লাগলো আর কি। ওই জন্য আমি বলছি যে এই যাদের বয়স 40 পেরিয়ে গেছে তারা মাঝে মাঝে ফুটবল খেলুন। হ্যাঁ, খেললে দেখবে যখন চোট পাবে তখন দেখবে বউ থেকে শুরু করে সবার না খুব, যেখানে বউ হয়তো রাত দিন হয়তো মুখ ঝামটা দিয়ে কথা বলছে, সেইটুকু সময় দেখবে খুব যত্ন পাচ্ছে। হ্যাঁ, তো এটা আমার অভিজ্ঞতা, আমি বলছি। আমার তো একটুও মনে হয় না যে উপাল সেনগুপ্ত মিসেস মানে গার্গী সেনগুপ্ত একটু কখনো মুখ ঝামটা এরকম না না, আরে আমি গার্গীর কথা বলছি না, অনেকের ক্ষেত্রে তো হতে পারে ওকে মুখ ঝামটা না হলে যেটা হয় আর কি, যে পাত্তা দেওয়াটা কম হয়ে যায়। মানে যখন প্রেম থাকে তখন যেরকম পাত্তা পাওয়া যায়, ওকে সকালবেলা খেয়েছো কিনা, বিকেল বেলা মুখ ধুয়েছো কিনা, এই যে ব্যাপারটা থাকে, তো সেটা তো বিয়ে কমতে থাকে। তো এই ব্যথাটা লাগলে তখন আবার এই খোঁজ খবর নেওয়াটা একটু বেড়ে যায়, তখন বেশ ভালো লাগে। কষ্টটা হয় ঠিকই, সেটাকে যদি আমি ওভারকাম করতে পারি তখন দেখবে মানসিক ভাবে তুমি বেশ চাঙ্গা বোধ করছো। একদম। সো উপাল সেনগুপ্ত মানে গান বাজনা, গান লেখা, গান করা, গানের সুর, মিউজিক কম্পোজিশন সবকিছু, অন্যদিকে আঁকা উকি আর লেখালেখি সবকিছুই নিয়েই তুমি। তো তোমাকে যদি আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, একদম ছোটবেলায় আঁকতে বেশি না মিউজিক নিয়ে তোমার চর্চা বেশি ছিল? একদম ছোটবেলায় যেটা, আমি হাওড়াতে থাকতাম। হ্যাঁ, তো হাওড়াতে যেটা ছিল আর কি, আমাদের লাল মেঘের বাড়ি ছিল এবং মা আমাকে চক কিনে দিত এবং চক দিয়ে আমি ওটা আমার কাছে আর কি বলবো, আনলিমিটেড ড্রয়িং বোর্ড ছিল। চক দিয়ে আঁকতাম, আবার মুছে দিতাম, আবার চক দিয়ে আঁকতাম। হ্যাঁ, এবং আমি যেটা খুব নাকি ছোটবেলায় যেটা আঁকতে আমি খুব ভালোবাসতাম, সেটা হচ্ছে যে এই যে দুর্গাপুজো হতো আমাদের হাওড়াতে না, দুর্গাপুজোর নানান রকম ভাষায় না প্রসেশন হতো, সেই ব্যান্ড পার্টি, বিভিন্ন ক্লাবগুলো ছিল, তো সেই ক্লাবের ব্যান্ড পার্টিগুলো বাজতে বাজতে যেত। আর মাঝখানে করে একটা করে ওই সেপারেটার মতন থাকতো, সেই সেপারেটার গুলো দেখবে একটা গাড়ি ভ্যান মতন, সেই ভ্যান এরকম একটা বিরাট চালার মতন থাকতো, সেগুলো নানান আলো দিয়ে সাজানো হতো। এবং এই এক একটা চালার মাঝে একটা করে ব্যান্ড, আর এই এক একটা ব্যান্ড এক একটা ক্লাবের হতো, আর ওই এক একটা ক্লাবের এক এক ড্রেস থাকতো, সেটা খুব ইন্টারেস্টিং। আর সেটা আমি ছোট বয়সে ওগুলো খুব ফলো করতাম। আর আমি ওই পুরো লাল মেঝেটা তো বিরাট বড় ক্যানভাস, এখান থেকে সেই টানা এঁকে যেতাম ওই দুর্গাপুজোর প্রসেশন, ভাসানের প্রসেশন, সেইটা আমার একটু একটু এখনো মনে আছে। তখন তোমার বয়স কত ছিল, মানে ফিজিক্যাল বয়স? তখন আমার কত, এখানে তো আমি এসেছি 10 বছর বয়সে, তখন এই 7-8 বছর বয়স ছিল। আর তারও আগে না আমি গল্প শুনেছি, তখন তো আমার একদমই ছোট বয়স, আমার মনে থাকার কথাও না। তো তখন নাকি আমি মানে যেটা আমার দাদার কাছে গল্প শুনি, বাবার কাছে গল্প শুনেছিলাম, যে আমি কিন্তু এই অ্যালফাবেট যে পরিচিতি সেটা কিন্তু আমার আঁকার মাধ্যমে হয়েছিল। আমি অনেক আগেই লিখতে শিখে গেছিলাম বলার থেকে, এবং আমি তখন কিন্তু এবিসিডি কিছু জানতাম না। আমি এ কেউ লিখে দিলে আমি উল্টো দিক থেকে বসে একদম মিরর ইমেজে এ আঁকতাম আর কি, ফলে আমি পুরো জিনিসটাই উল্টো শিখেছি।
তো আমার কাছে এইটা ভি এর মতন ছিল। হ্যাঁ, তো এটাই বলতো যে আমি তখনও কিন্তু কেউ আমার বলে দেয়নি যে ওটা এই তো গানের থেকেও আমার মনে হয় আমার আঁকাটা অনেক আগে এসছে, তারপর গান এসছে। গানটা যখন এসেছিল তখন আঁকাটা অনেক এই মানে আমি যখন চন্দ্রবিন্দু তৈরি হয়েছে স্পেশালি, তখন আবার আঁকাটা কিছুটা ব্যাকসিটে চলে গেছিল। আবার এখন অনেকদিন গান বাজনা হয়ে গেছে, এখন আমার মনে হয় যে আমার আবার অনেকটাই অবসর সময় রয়েছে, তো সেই সময় এখন আমি নিজের মতন আঁকা যোগা করি, ইন্টারেস্টিং প্রজেক্টও করি। হ্যাঁ, সেই প্রজেক্টগুলো কি বলবো যে কিছু কিছু হয়তো কার্টুন ধর্মী, কিছু কিছু একদম পেন্টিং ধর্মী, আর অনেক অন্য রকমের প্রজেক্ট হয় আর কি। মাঝে আমি যে চাকরিতে যে জয়েন করেছিলাম সেটাও কিন্তু আমার বেসিক্যালি মাল্টিমিডিয়া অ্যানিমেশন এইসব নিয়েই। তো সেই পুরো আমি জার্নিটাই আমি খুব এনজয় করি। আমি কোনো জিনিস করি না যেটা আমার করতে ভালো লাগে। তো ফলে আমি চাকরি থেকে শুরু করে আমার গান বাজনা পুরোটাই কিন্তু আমার ভালো লাগার সাবজেক্টের উপরেই বেস করে গেছে আর কি। তো ফলে আমার কখনো কোনো মন খারাপ কিংবা হয় না যে ডিপ্রেশন, কাজের চাপ, এইসব কিছু কোনোদিনই কিছু মনে হয় না। তোমার এই লাল মেঝের কথা তুমি যখন বলছিলে তখন আমার মনে পড়ছিল যে মেজ পিসি আমার কন্ট্রোল রোডে থাকতো, সবুজ মেঝে ছিল। পিসি যেহেতু স্কুলে চাকরি করতো তাই এক মুঠো করে চক প্রায় প্রতিদিনই আমার জন্য মানে মাঝে মাঝে আসতো আর কি। আর আমারও ওই কাজ ছিল, প্রতিদিন আমি সন্ধ্যাবেলা ওখানে গিয়ে আমার ওইসব অ্যাক্টিভিটি গুলো ছিল। না, আলপনা স্পেশালি দেখবি লাল মেঝে আর সবুজ মেঝের উপর তুমি সাদা দিয়ে তুমি যদি আঁকো। আমাদের তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে খুব ইলাবোরেট আলপনা হতো, এবং আমার বাবা খুব ভালো আলপনা আঁকতে পারতেন। এবং আমার মনে আছে যে স্পেশালি বিয়ে এসব হলে, বিয়ের অনুষ্ঠান হলে, আমার মানে আমার মামাতো দিদির বিয়ে হয়েছিল, তখন আমার মনে আছে যে বাবার দারুণ একটা আলপনা এঁকেছিল, দুরন্ত দেখতে লাগতো, ভীষণ ভালো। তো পরবর্তীকালে যেটা সল্টলেকে আসার পর যেটা হলো সেই লাল মেঝে চলে গেল, আর আমাদের যে মেঝেটা হয়েছিল সেটা ওই অনেকটাই সাদা স্টোন চিপস এইগুলো। তো ফলে ওই যে আলপনার যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা অনেকটাই চলে গেছে। মানুষ তোমাকে দেখে যেন মনে হয় যে খুব শান্ত, নিরীহ, চুপচাপ একজন মানুষ, which of course is true, কিন্তু তোমার একটা আরেকটা দিক আছে, সেখানে তুমি প্রচন্ড দুষ্টু একজন মানুষ। আমি শান্ত, এত বড় অপবাদ কেউ না দেখে আমি বলছি, তুমি মঞ্চে আছো বা তোমার ইন্টারভিউ দেখছি আমরা, তখন তোমাকে দেখে তোমার চোখ খুব শান্ত, খুব ধীর স্থির একজন মানুষ। কিন্তু এই যে আদার সাইড অফ উৎপল সেনগুপ্ত, নটি, একটু দুষ্টু, ওই ব্যাপারটা একটু আমরা জানতে পারি একটু ডিটেলে? না ডিটেলে মানে একদম ছোটবেলায় কিন্তু সত্যি আমি খুব শান্ত ছিলাম। আমি মানে আমার মনে আছে বাবা মামাকে বলতো যে আমার ছোট বোন ছিল, খুড়তুতো বোন, তাকে বকলেও নাকি আমি কেঁদে ফেলতাম। হ্যাঁ, মানে আমি ভীষণ ভয় পেয়ে যেতাম। তো তারপরে ধীরে ধীরে সল্টলেকে আসার পর যখন আমি এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটা ক্লাব আছে, সেখানে যেতাম ফুটবল খেলতে, টেবিল টেনিস খেলতে, এইসব বন্ধু বান্ধবদের সাথে আলাপ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমার নিজেরটা চেঞ্জ হয়ে গেল। আমি শান্ত থেকে বিচ্ছু হয়ে গেলাম, এবং আমার মনে হয় সেটা ভালোই হয়েছে। এবং তারপরে কলেজ জীবনে একটা জিনিস হলো যে আমরা যখন কলেজে পড়তাম, কলেজে তখন একটা ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে ম্যাড ম্যাগাজিন। তো সেই আমি যখন আর্ট কলেজে স্পেশালি পড়তাম, আমার ফেরার করতে ওই লিন্স স্ট্রিটে প্রচুর ওই সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান, সেইখান থেকে ওই ম্যাড ম্যাগাজিন গুলো কিনতাম। এবারে সেই ম্যাড ম্যাগাজিনের একটা অদ্ভুত ননসেন্স একটা হিউমার সেই ম্যাগাজিনে থাকতো, ওইটা সামা আমাকে কিরকম যেন ধরে ফেললো। হ্যাঁ, একদম প্রায় 80 পৃষ্ঠে বেঁধে ফেললো। তারপর থেকে আমি সারাক্ষণই ওই কি করে একটু অন্যরকম করা যায়, একটু দুষ্টুমি করা যায়, একটু এই নটি হওয়া যায় যে তুমি যেটাকে বলছো। তো সেইটার থেকে থেকেই আমার ওই কার্টুন আঁকার একটা অভ্যেস। হ্যাঁ, এবং কার্টুনে একটা অন্যরকম কিছু বলা, হ্যাঁ, একটু উদ্ভট কিছু একটা এঁকে ফেলা, এবং কিছুটাই ননসেন্সিক্যাল। আমার বলছি যে ওই ম্যাড ম্যাগাজিনে অনেকেই ছিল, ডন মার্টিন বলে একজন খুব বিখ্যাত কার্টুনিস্ট, তিনি ছবি আঁকতেন, সার্জিও অ্যারাগোনেস বলে, আমি যাকে এখন মানে প্রায় অন্ধের মতন ফলো করি। সে সার্জিও অ্যারাগোনেসের কার্টুন একটা খুব ইন্টারেস্টিং আমার জিনিস লাগতো, যে ও ছবি আঁকতো তো সিঙ্গেল ফ্রেম বেশিরভাগই, ওই ম্যাড মার্জিনাস বলে ওর একটা কলম থাকতো, সেখানে একটা কিছু কমিক স্ট্রিপ মতন রয়েছে, একটা কার্টুন স্ট্রিপ মতন রয়েছে, সেই স্ট্রিপের যে মাঝখানে যে মার্জিনের যে জায়গাটা, সেখানে খুবই একটা ছোট্ট কার্টুন। হ্যাঁ, তো এই যে কার্টুন গুলো হতো, সেই কার্টুন গুলোর একটা বিশেষত্ব হচ্ছে যে একটাই ছবি, সেটা কোনো সিরিজ যে 3-4টে গল্প বলা হচ্ছে সেরকম নয়। তো একটাই ছবির মধ্যে একটা গল্প বলে দেওয়া হতো, এবং সেই গল্পটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব অ্যাবস্ট্রাক্ট গল্প। আবার অনেক ক্ষেত্রে একটা ঘটনা যেটা ও একটা ফ্রেমেই বুঝিয়ে দিচ্ছে, এবং সেখানে কোনো ডায়লগ, কোনো কথা কিছু থাকবে। এটা আমার মনে হচ্ছে, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হতো, যে আমি একটা ফ্রেমে একটা বড় গল্প বলছি। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একটা ছবি দেখেছিলাম, সেই ছবিটা দেখা যাচ্ছে একটা পাহাড়ি রাস্তা,
সেই পাহাড়ি রাস্তা দিয়ে একটা গাড়ি বাড়ির দিকে ফিরছে। তার কারণ দেখা যায় যে পাহাড়ের একদম দূরে দেখা যাচ্ছে একটা সমুদ্র, সেই অনেক হয় না যে ওই পাহাড়ি এলাকায় যে সমুদ্র থাকে, দূরে একটা বিচ, আর গাড়িটা একটা ভ্যান মতন গাড়ি, সেই ভ্যানের পিছনে একটা মানে মোটর বোট রয়েছে। হ্যাঁ, আর ভ্যানটা চালাচ্ছে একটা মহিলা, সেই মহিলা প্রচন্ড রেগে আছে, মানে রাগে গনগন করে জ্বলছে, যাচ্ছে, চোখ মুখে এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। আর ভদ্রলোক যে ওনার হাজবেন্ড বোঝাই যাচ্ছে তিনিও প্রচন্ড রাগী, মোটর বোটটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। আর দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, চাঁদ উঠে গেছে আকাশে। তা তুমি গল্পটা বুঝতে পারবে যে এরা সকালবেলা গেছিল যে ছুটিতে জলে মোটর বোট চালাতে, বেশ আনন্দ করে কাটা। হয়তো ভদ্রমহিলা বলেই ছিল যে ভদ্রলোককে যে তুমি মোটর বোটটা ঠিক আছে কিনা দেখে নাও। ভদ্রলোক বলে হ্যাঁ যেরকম করে ছেলেরা আর কি, ধার পরে আরে দেখা যে তুমি চিন্তা করো ঠিক চলবে। ফাইনালি গিয়ে চলেনি। হ্যাঁ, তো এবং ভদ্রমহিলা প্রচন্ড গালাগালি দিয়েছেন, কিন্তু এই লোকটারও ওই নৌকোটার উপর এতটাই রাগ যে ও তখনও চেষ্টা করে যাচ্ছে যে মোটর বোটটা যাতে চালানো যায়। দেখো একটা সিম্পল ছবি, একটা ছবি দিয়ে কিন্তু একটা পুরো সারা দিনের গল্প বলে দিল, যেখানে কোথাও একটা ডায়লগ কিংবা কিছু ইউজ করলো না। এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হতো, এবং এইটাই আমি ধীরে ধীরে ডেভেলপ করার চেষ্টা করি। সেটা যে সবসময় হয় তা না, কিন্তু যতটা পারি আর কি। অ্যারাগোনেসের মতন পারি আমি বলবো না, তো ডেফিনেটলি ওর কিছুটা ছোঁয়া তো লেগেছে। অ্যাটলিস্ট আমি মনে হয় আমার যা মনে যে 20 থেকে 30%। আর কি, আর যখনই এরকম একটা করে কার্টুনে গিয়ে আমি দাদাকে দেখাই, দাদা বলে ও তুই আবার অ্যারাগোনেস ছেড়ে দিবি। এটা ঠিক ঝাড়া না, এটা বলে যে এটা ইন্সপায়ার হওয়া। তার কারণ কোনো যে অ্যারাগোনেসের কোনো কার্টুন যে আমি এঁকেছি সেটা একই থিম সেরকম না, কিন্তু তুমি আমার ছবি দেখে আঁকা, মানে ছবির আঁকা দেখলেই বুঝবি যেটা তার এক্সপ্রেশন থেকে, তার ড্রয়িং স্টাইল থেকে পুরোটাই খুব অ্যারাগোনেস। উপা সেনগুপ্তর নানা রকম গল্প তো রয়েছে, যেখানে দুষ্টুমি খানিকটা গল্প শুনলাম, খানিকটা ছোটবেলার ইন্সপিরেশনের গল্প শুনলাম, বড় হয়ে ওঠার গল্প শুনছি। কিন্তু এই যে দাদা জীবনে ক্রিটিক হিসেবে কি অনেকটা সাহায্য করেছে? আর তোমার সাথে দাদার এবং ফ্যামিলির মধ্যে যে রিলেশনশিপ ম্যানেজমেন্টটা উপা সেনগুপ্ত কিভাবে সকলকে বোঝাবে, মানে কিভাবে থাকলে সবাই হই হই করে পজিটিভলি এভাবে এগোতে পারে? দাদা কথা বলতে গেলে একটাই বলবো, দাদা আমার যত না বড় ক্রিটিক, তার থেকে আমার বড় ফ্যান বলা যেতে পারে আর কি। মানে দাদা নিজেই বলে যে আমি তো মানে নাম্বার 2 ফ্যান, যদিও দাদা ক্লেম করে যে আমার শ্বশুর মশাই নাকি নাম্বার 1 ফ্যান, আর দাদা নাকি নাম্বার 2 ফ্যান। তাই জন্য আমার যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক, হ্যাঁ, দাদা সবসময় টিকিট কেটে যাবে। আসলে আমার মানে ওভারঅল ফ্যামিলিটাই খুব মানে আর অদ্ভুত ফ্যামিলি, পুরো পাগলামিতে ভরা। আমার 2 ভাইজি আছে, দাদার 2 মেয়ে, তারা আমার ভীষণ কাছে, এবং তাদের সাথে সারাক্ষণই আমার দুষ্টুমি চলে। হ্যাঁ, আর আমি সবসময় চেষ্টা করি যে এই বোনকে ওর নামে, হ্যাঁ, একটু লাগিয়ে ওকে খেপিয়ে দিতে, আবার এই বোনকে এর নামে লাগিয়ে খেপিয়ে দিতে। এই দুষ্টুমিটা আমাদের সারাক্ষণ চলে। এখন বড় ভাইজি বিয়ে হয়ে গেছে বলে এখন হ্যাঁ দুষ্টুমিটা কিছুটা হলেও ঘাটা পড়েছে, কিন্তু গতকালই হ্যাঁ দেখলাম ছোট ভাইজিটা বড় ভাইজির একখানে টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমি সেই টি শার্টটা আমি এনে নিয়েছিলাম। এই ম্যাড বলছিলাম, ম্যাডে আরেকজন খুব নাম করা আর্টিস্ট ছিল অ্যান্টোনিও প্রোয়াস, তার স্পাই ভার্সেস স্পাই বলে একটা সিরিজ ছিল, সেই স্পাই ভার্সেস স্পাই এর একটা টি শার্ট, সেটা আমেরিকা থেকে আমি আনিয়ে দিয়েছিলাম, আমার বড় ভাইজিকে গিফট করেছিলাম, কারণ ও খুব অ্যান্টোনি প্রোয়াস স্পাই ভার্সেস স্পাই এর খুব ফ্যান ছিল। তো সেইটা দেখলাম গতকাল আমার ছোট ভাইজি পরে আছে, সঙ্গে সঙ্গে বড় ভাইজিকে ফোন, এই তোর টি শার্ট পরে এক্ষুনি খুলে নাও ওর জামা গা থেকে। এইটা আমাদের বাড়িতে সারাক্ষণ চলতে থাকে, এবং এটা না চললে আমার বারবারই মনে হয় যে অন্যরকম বিষয় নিয়ে কাজ করবো, একটু অ্যাবস্ট্রাক্ট, একটু ননসেন্স আইডিয়া। এবার ননসেন্স আইডিয়া তো এমনি আসবে না। যে কোনো তুমি যদি গান যখন গাও, গানের তো একটা রেয়াজ দরকার পড়ে। তুমি যদিও আমরা রেয়াজ টেয়াজ কিছুই প্রায় করিনি, কিন্তু যারা ভালো গান গায় তারা দেখবে সকাল থেকে রেয়াজ করে, যাতে প্র্যাকটিসটা না থাকলে তুমি যখন স্টেজে উঠে গানটা গাইতে যাচ্ছ তুমি গানটা গাইতে পারবে না। তেমনি ভাবে আমি যখন কার্টুন আঁকছি একটা ননসেন্স বিষয়ের ওপর, সেটা কিন্তু দুম করে আমি চাইলেই কার্টুন আঁকতে পারবো না যদি ভেতরে ভেতরে এই ননসেন্স অ্যাটিটিউডটা আমার মধ্যে, এই অভ্যেসটা না থাকে। তাই জন্য সারাক্ষণই এই আইডিয়ার আদান প্রদান। আমি যখনই কোথাও আইডিয়াতে আটকে যাই, দাদা এসে হেল্প করে, হ্যাঁ, ঝিমলি এসে হেল্প করে, এবং আমার অসংখ্য বন্ধু বান্ধবরা যারা আছে তারাও জানে আমি এরকম পাগলাটে, এবং তারাও আমার অধিকাংশ বন্ধু বান্ধব যারা আমার সত্যি খুব ক্লোজ বন্ধু, তারাও সবাই পাগলাটে।
এবং এই সারাক্ষণ এদের সাথে খুনসুটি চলে, যিনি জয় আমার ভীষণ ক্লোজ বন্ধু, তার সাথে চলে। হ্যাঁ মানে রিসেন্টলি একটা ফেসবুক পোস্টে আমি জানি তোমার নাকি সারাদিন একটা সাংঘাতিক ফোন টোন এসেছিল, সাংঘাতিক ফোন টোন এসেছিল, মানে নায়িকা গায়িকা তুমি খুঁজছো এরকম পোস্ট দিয়ে দিয়েছে, জয় সরকার, মানে সেটা নিয়ে পাগলের মতো লোকজন ফোন করা শুরু করেছে আমাকে। তো এই দুষ্টুমি গুলো চলতে থাকে। তারপরে তন্ময় বোসের সাথে আমার সারাক্ষণ এই লড়াইটা চলে। তন্ময়দা আমাকে চেষ্টা করে যে কি করে আমাকে অপদস্থ করবে, আর আমিও সেইভাবে কায়দা করে কি করে ডজ করে বেরিয়ে যাবো, তন্ময়দাকে উল্টে আমি একখানা তার মানে না যে মোক্ষম জবাব আমি দিতে পারি কিনা সেটা চেষ্টা করি। তো এরকম সারাক্ষণ এই খুনসুটি গুলো ঘটতে থাকে। এই খুনসুটি গুলো না হয় প্রবুদ্ধদার সাথে, ইনফ্যাক্ট আমাদের একটা গ্রুপ আছে, সেই বেড়াতে যাওয়ার গ্রুপ। সেই বেড়াতে যাওয়ার গ্রুপে অনুপম আছে, অনিন্দ আছে, চন্দ্রিল আছে, শতদল, গামু, সবাই মানে মেনলি মিউজিক যারা করে, মিউজিশিয়ান এবং গায়ক গায়িকা, তাদের গ্রুপ। উজ্জয়িনী, প্রস্মিতা, তোমার সময়িতা, যদি সময়িতা গান গায় না, মধুমিতা, এটা সবাই রয়েছে। এর আগে আরো এই গ্রুপটা অনেক বড় ছিল, কখনো এখানে প্রসেন গেছে, কখনো এখানে কি বলে লগ্নজিতা গেছে, প্রত্যেকেই কোনো না কোনো সময় গেছে। এই গ্রুপটা আমি বলছি খুব উদ্ভট গ্রুপ, দুষ্টুমিগুলো করি আর কি, যেগুলো খুব মজার আর কি। হ্যাঁ, তো চেষ্টা করি যে হ্যাঁ এমন দুষ্টুমি করতে যে কারো যেন সেটা খারাপ না লাগে, সেইটা আমরা সবসময় এনশিওর করি। কিন্তু এইটা না থাকলে তুমি দেখবে যে কোনো একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে তুমি থাকতে পারবে না। যখনই তুমি এটা অন্যরকম কিছু করতে চাও, সেই অভ্যেসটা তোমার সারাক্ষণ তোমার মধ্যে চালিয়ে যেতে হবে, না তুমি করতে পারবে। মানে খুনসুটির স্ট্র্যাটেজিটা অন থাকতে হবে, অন থাকতে হবে সারাক্ষণ, স্পেশালি তুমি যদি ক্রিয়েটিভ কোনো প্রসেসের মধ্যে থাকতে চাও। ওকে, তোমার সাথে এতক্ষণ কথা বোধহয় কোনোদিন হয়নি, কারণ যখনই দলে আড্ডা হয়েছে, কারণ তোমার সাথে ওয়ান অন ওয়ান ইন্টারভিউ বোধহয় এটা আমাদের প্রথম সেভাবে। হ্যাঁ, ওয়ান অন ওয়ান আমাদের হয়নি, আর দলে মানেই আমরা চন্দ্রবিন্দু নিয়েই গান বাজনা কথাবার্তা হয়েছে। কিন্তু তুমি আছো, গান হবে না সেটা তো হয় না, তো একটা গান একটু মাঝখানে আড্ডা। ঠিক আছে, তার ছবি আঁকতে বলো না, গানটা বলছি। এখন আবার তুমি এরকম বলো যে ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে বসে ছবি, না না না, তোমার প্রচুর ছবি আছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো আমরা গানও আছে, তুমি গান নিয়ে দেখিয়ে দিতে পারো, লাইভ এরকম গান পাচ্ছি। সো গানটা তো শুনবো, কিন্তু গানটা ধরো উপল সেনগুপ্ত যখন মঞ্চে ওঠে, কোন গানটার রব সবচেয়ে বেশি লোকজনের চারিদিক থেকে? ওই গানটা একটা গান যেটা তুমি জানো তোমাকে গাইতেই হবে এবং তুমি গাইবেই। আসলে এতদিন ধরে আমরা গান গাইছি, তো অনেক গানই হয়ে গেছে যেগুলো স্টেজ থেকে প্রায় না আগে নেওয়া যায় না। যদি এখন আবার চেষ্টা করছি যে কিছু কিছু গান স্কিপ করে যেতে, অনেক রিকোয়েস্ট থাকা সত্ত্বেও সে গানটা আমরা গাই না। তো সেরকম অনেক গান আছে, যেমন বন্ধুত্বময় আছে, যেমন জুজু আছে, যেমন ব্রহ্মা জানে না। এখন সত্যি কথা বলতে কি, এতবার এই গানগুলো গেয়েছি যে এই গানগুলো আলাদা করে বিরাট যে ভালো লাগে এই কথাটা ভালো ঠিক নয়, খুব ভালো লাগে না। কখনো কি এটাকে কাজ মনে হয়? মানে আর না না না, সেটা মনে হয় না, সেটা মনে হয় না। সেটা মনে কিছু কিছু সময় মনে হয়, সেটা অনেকটাই নির্ভর করেছে অ্যাম্বিয়েন্সের উপর। এখন আমি বলছি, যখন মানে এত বছর ধরে এত প্রোগ্রাম করেছি, এত গান গাইছি, কিন্তু আমি বলছি যখন যদি শ্রোতা ভালো থাকে, তখন তোমার সবসময় আবার নতুন করে তোমার মনে হবে যে একটা কি বলবো, আর আলাদা এনার্জি পাচ্ছ গাওয়ার জন্য। একটা হচ্ছে যে ভালো শ্রোতা যারা অলরেডি তোমার গান শুনেছে, তোমার গান আরেকবার করে শুনতে চাইছে, সেই শ্রোতাও খুব সুন্দর, তাদেরকেও গান শোনাতে ভীষণ ভালো লাগে। আবার কিছু শ্রোতা আছে যারা খুব ওপেন মাইন্ডেড, কিন্তু তারা আমার গান শোনেনি কখনো, তারা হয়তো প্রথমবার শুনতে আসছে। কিংবা কিছুটা আছে যে এরা কি সেরকম গান গাইবে যেটা আগে ছিল, সেইখানে একটা আমার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতন লাগে যে ঠিক আছে, তোমার মনে হচ্ছে তো শুনে যে আমার গান অতটা ভালো লাগছে না, কিন্তু আমি জানি যে আমি ওকে অ্যাট দ্য এন্ড অফ দ্য শো ও আমার ফ্যান হয়ে যাবে, কি আমাদের গানের ফ্যান হয়ে যাবে এবং আমাদের গান ভালোবাসবে, পরে গিয়ে সেই আমার গান ইউটিউবে গিয়ে শুনবে। এটা একটা চ্যালেঞ্জের মতো, একটা খেলার মতন। যে সবসময় যে আমরা খেলাতে জিতছি এমনটা না, অনেক সময় হয়ে যায় যে খেলাতে আমরা হেরেও গেছি, যে গানটা অনুষ্ঠান হওয়ার পরও দেখলাম যে দর্শকরা সেভাবে মুভড হলো না, তখন একটু খারাপ লাগে। কিন্তু আমি বলছি যে এই চ্যালেঞ্জটাও কিন্তু থাকাটা দরকার, নয়তো তুমি আর্টিস্ট হিসেবে কিছুতেই তুমি নিজেকে এনরিচ করতে পারবে না, আর একটু বেটার জায়গায় যেতে পারবে। তাহলে একজন এক্ষুনি ভাবছে যে আমাদের এই অনুষ্ঠানটা দেখবে না, চ্যালেঞ্জ নিয়ে আমরা তাকে এক্ষুনি আমরা এনশিওর করবো যাতে সে আমাদের সাথে থাকে। তো আমরা দুকলি পেতে পারি। তো গানের কথা যখন বলছো, আমি যখন এরকম ধরনের রিকোয়েস্ট আসে, তখন আমি একটা গানই গাই, কারণ গানটা ভীষণ ছোট, মানে শুরু হলেই শেষ হয়ে যায়। তো আমি এরকম ধরনের পরিবেশে, যেখানে গিটার নেই, কিছু নেই, এমনি তো আমরা কখনো এই যে বলছিলাম যে
একটা প্র্যাকটিস দরকার পড়ে। তা এতদিন ধরে আমরা গান গাইছি, কিন্তু গানের সত্যি কথা বলতে কি কোনো প্র্যাকটিসই আমরা করিনি। তবে আমরা আমাদের গান গাই, তো এটা তো অনেকটা কথা বলার মতন। তো সেই কথা বলাটা তো সবাই কথা বলতে পারে, তো আমাদের গান গাওয়াটা লোকে যদি কথা বলা হিসেবে নেয়, আমার কিছু বলার আছে সেটা আমি বলছি, তাহলে সেখানে কিছু বলার নেই যে আমার বিরাট কি গায়কিটা প্রকাশ পেলো কিনা, সেটা খুব একটা ম্যাটার করে না। সেটা আমি অনেস্টলি আমার কথাটা বলছি কিন্তু সেটা বেশি ম্যাটার করে। ঠিক আছে, তুমি যখন বলছো তোমার 2 লাইন শুনিয়ে দিচ্ছি, এবং দেখছি যে উল্টো দিকে যে ভদ্র যিনি কি ভদ্রমহিলা যিনি বসে আছেন, ভাবছেন যে এরা কেমন গায়, এর শোনার কোনো দরকার আছে কিনা, দেখি তাকে আমি আমার দলে টেনে আনতে পারি কিনা। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা, দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে পাই যে, কাছে এই তো ছিনে বুঝি আর নেই। তাকে দাও পাহারা এক বেয়ারা গান। এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার সেরূপ কথা। তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান। তাকে যেই কাছে পাই খুব, যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব, তখন থাকবে পরে এক ফালি এই গান। তাকে থাকবে ছুঁয়ে এক ফালি এই গান। ঠিক আছে, স্ট্যান্ডিং ওভেশন যে যেখানে রয়েছি। না আগে বলা ঠিক হবে না, আগে উল্টো দিক থেকে রিপ্লাইটা পাই তবে তো বলতে পারবো। দারুণ দারুণ দারুণ, সত্যি মানে তোমার এত ট্যালেন্ট। কারণ সাজ মানে কিছু সাজানো হোক কি, এই যে এখানে গাছটা বসেছে এটা কিন্তু উপল সেনগুপ্তর চোখে এই গাছটার প্রয়োজন ছিল। কারণ আজকে আমরা তোমার বাড়িতে, জেনারেলি শোনার কথা শোনা আমরা কখনো গ্যালারি গোল্ডে করেছি বা সেনকোর কোনো স্টোরে করেছি, আজকে তোমার বাড়িতে এসেছি এবং তুমি যেভাবে আমাদেরকে পুরোটা সাজিয়ে গুছিয়ে দিয়েছো, মানে সত্যি বলছি আরো একটু ফ্যান হয়ে গেলাম আমরা। থ্যাংক ইউ। তবে একটা কথা বলতে পারি যে তুমি এই ট্যালেন্ট নিয়ে কথা বলছো, আমার বারবারই মনে হয় দেখো এই গানের সূত্রে তো প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, কেউ আমাদের গান ভালোবাসে বলে আমাদের সাথে পরিচয় হয়েছে, তাদের আড্ডা হয়েছে, তারা পরবর্তীকালে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে। আবার যারা গান গাইতে কিংবা গানের সূত্রে যাদের সাথে আলাপ হয়েছে, হয়তো কেউ গান গাইতে এসছে কিংবা হয়তো কারো সুরে আমি গান গাইছি, এরকম হয়েছে। প্রচুর মানুষ দেখেছে। আমার বারবারই মনে হয় এই স্টেজে দাঁড়িয়ে দেখো ট্যালেন্ট কম বেশি সবারই আছে। অনেকের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে পারিপার্শ্বিক চাপে সেই ট্যালেন্টটাকে প্রকাশ করার কোনো স্কোপই পায় না। কিন্তু আমার বিশ্বাস যে তাকেও যদি একটা স্কোপ দেওয়া হয়, সে হয়তো ভালো গান গাইতে না পারে, হয়তো কেউ ছবি ভালো আঁকতে পারে, কেউ হয়তো ভালো বাগান করতে পারে, সেলাই করতে পারে, নানান রকম। আমি বলছি যে প্রত্যেকের পিছনে কেউ হয়তো ভালো রান্না করতে পারে। তো ট্যালেন্ট আমার মনে হয় সবারই আছে। অনেক ক্ষেত্রে আবার দেখেছি যে অনেক ক্ষেত্রে রেকগনাইজই হয়। যেমনি আমাদের বাড়িতে আমি দেখেছি আমার মা পিসি প্রত্যেকেই খুব ভালো রান্না করতে পারে। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে হয়তো কোনো রেস্টুরেন্টে বিরাট খাবারের প্রশংসা করেছি, কিন্তু কখনো সেইভাবে আমাদের যে বাড়ির মা মাসিরা যে এত ভালো রান্না করে সেই প্রশংসা কজন আর করেছে। তো আমি বলছি যে সেইটাও তো একটা ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা কখনো সেভাবে রেকগনাইজই হয় না। হয়তো বলা যায় না যে আজকে মা পিসিরা যদি রেস্টুরেন্ট খুলতেন, তাদের রেস্টুরেন্ট হয়তো যে নামি রেস্টুরেন্ট গুলো রয়েছে তাদের থেকে হয়তো বেশিই চলতো, কিন্তু তখন এই কালচারটা ছিল না। আজকাল বরং আমি বলছি যে এই গান বাজনা এইগুলো যেগুলো নর্মালি অলরেডি এতদিন ধরে চলেছে, তার বাইরে যে জায়গাগুলো রয়েছে সেইগুলো নিয়েও আর কি লোকজন এগিয়ে আসছে। নানান রকম লোকে এখন বলে না যে কেউ নিজে হোম কিচেন করছে, সেগুলো লোকে খাচ্ছে, ডিস্ট্রিবিউট করছে। তো সেইভাবে প্রচুর লোক তার নিজের যে ট্যালেন্ট গুলো দেখানোর একটা জায়গা পাচ্ছে। সেইটা আমার মনে হয় যে এটা তো আগেকার দিনে ছিল না অতটা। অনেকেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের সেই ট্যালেন্টটা আমরা জানতে পারি। যতবারই মিট করেছি ততবারই মনে হয়েছে যে উপল সেনগুপ্তর মন খারাপ হয় না। মানে উপল সেনগুপ্ত এমন একজন মানুষ যার দুঃখ টুক্ষ হলেও সে কোনোদিনও দেখায় না। বা আদৌ কি উপল সেনগুপ্ত দুঃখ পেলে সেটা প্রকাশ করে, নাকি সেটা আঁকা গানে কোথাও একটা চলে যায় and it's not expressed? এটা খুব মুশকিল বলা। তবে এটা বলতে পারি যে দুঃখ কারো থাক না না, নিশ্চয়ই দুঃখ থাকে। স্পেশালি প্রিয়জনদের হারানোর সময় অনেক খুবই দুঃখ হয়। তো আবার এছাড়া একটা হয় না যে একটা কিছু পাওয়ার ছিল সেটা পাওয়া গেল না, তার জন্য হয়তো কিছু ক্ষেত্রে দুঃখ হয়।
তবে সেই দুঃখগুলো আমি দেখেছি যে আমার পাশে এত ভালো ভালো বন্ধু বান্ধব রয়েছে, এত লোকজন আমাকে সাপোর্ট করেছে ইমোশনালি এবং অন্য ক্ষেত্রেও, যে এই দুঃখটা আমি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আর তুমি যেটা বলছো যে গান, ছবি আঁকা, এইটাও কিন্তু একটা দুঃখ কাটানোর একটা বড় মাধ্যম আছে। যে যখন আমার কোনো মন খারাপ হচ্ছে, আমি যে চট করে একটা দারুণ ছবি এঁকে ফেলি এবং সেই ছবিটা হয়তো আরো 5 জন সেটা অ্যাপ্রিসিয়েট করলো, সঙ্গে সঙ্গে এমন একটা ভালো লাগা তৈরি হয় সেই দুঃখটা 5 মিনিটের মধ্যে আমি ভুলে যাচ্ছি। এমনি নর্মালি দুঃখটা বয়ে বেড়ানোর স্বভাবটা আমার কম আর কি। অনেকে আছে যে দুঃখটা বয়ে বেড়াতে পছন্দ করে, সেরকম খুব একটা আমি নই। এবং আমি দেখেছি যে আরেকটা কারণে দুঃখ হয় যে কারোর সাথে তুমি খুব ঝগড়া করলে, হ্যাঁ, কোনো একটা মনোমালিন্য হলো, সেটাকে জিয়ে রাখছো, সেটাও আমি খুব একটা করতে পারি না। আমি দেখেছি যে আমি যখন আমার খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, স্পেশালি আমাদের ব্যান্ডে, হ্যাঁ, শিবু আছে, শিবু, হ্যাঁ, কে আমি খুব বকাবকি করি, হ্যাঁ, এবং সবাই আমাকে বলে যে কেন তুমি শিবুকে এত বকো। শিবু আমাদের থেকে অনেক ছোট বলে একটা হয় না যে অধিকার বোধ জন্মে যায়, যদিও সেটা সবসময় হয়তো আমি ঠিক করছি এমনটা না। অনেক ক্ষেত্রে তো শিবু এমন কিছু ভুল করেনি, আমি একটু বেশি বকে দিলাম, হয়তো অন্যর ওপর রাগ রয়েছে, সেটা গিয়ে শিবুর ওপর করলাম। শিবু যেটা অনেক সময় বলেছে, কিন্তু সেটা শিবু এখন জেনে গেছে, ও বলতে একটু বলবে, ও অত আর গায়ে মাখে না। কিন্তু আমি দেখেছি যে কারোর উপর যদি খুব রাগ করি, চেঁচামেচি করি, পরে সেটা আমাকে খুব আমার খুব খারাপ লাগে যে কেন এটা করলাম, হট করে কেন আমি রেগে গেলাম। তো সেই জন্য আমি সেটা আবার এনশিওর করি যারা উপর আমি রাগ দেখাচ্ছি তার রাগ ভাঙানোর দায়িত্বটাও আমি নিই। A perfect example in too many ways. তবে আজকে আমাদের এই আড্ডা শেষ পর্বে এসে একটা প্রশ্ন করতে চাই, উপলদার মতো হতে চাই। অনেক মানুষ রয়েছে, হাজার হাজার কোটি কোটি ইয়াংস্টার্সরা রয়েছে যারা অনেক কিছুতেই হয়তো একটু একটু ভালো, আরো ভালো হতে চায়, উপলদার মতো হতে চায় যারা, কিছু টিপস যদি উপল সেনগুপ্ত আজকে আমাদের দেয়। টিপস আমি দেবো কি করে আমি জানি না, তবে আমি আমার কথাটা বলতে পারি। আমি অনেকেই আছে দেখবে যারা খুব অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু সে নিজেও শিওর নয় যে তার কতটা ট্যালেন্ট রয়েছে। এবং অনেকে আছে যারা কি বলে অনেকটা গো গেটার নয়, যে আমার ট্যালেন্টটা আছে, সেই ট্যালেন্টটা দিয়ে আমি একটা দারুণ কিছু করে ফেলে লোককে দেখিয়ে, হ্যাঁ, সেই একটা পরিচিতির জায়গায় পৌঁছে যাব, সেটা অনেকে পারে না। আমিও অনেকটা ওই দলেই ছিলাম। কিন্তু আমি দেখেছি যে যাদের এই প্রবলেমটা রয়েছে, যাদের হয়তো একটা কিছু করতে পারে, ভালো ইন্টারেস্ট আছে, কিন্তু সেটা নিয়ে খুব দেখিয়ে বেড়ানোর যে স্কিলটা সেটা নেই, আমি বলবো সেই ক্ষেত্রে না যেটা করা উচিত, যেটা আমি ধীরে ধীরে করেছি, অনেক বন্ধু বানিয়ে নেওয়া উচিত। দেখবে তোমার বন্ধুরা, তুমি যদি বন্ধুদের ভালোবাসো আর বন্ধুরা তোমাকে ভালোবাসে, এবং তোমার সাথে যদি আরো 5 জন ট্যালেন্টেড বন্ধু থাকে, তাদের সাথে তোমার যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে তুমি দেখবে তোমার ট্যালেন্ট, বন্ধুর ট্যালেন্ট, সবকিছু নিয়ে তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছ যে জায়গাটা তুমি একা হয়তো যেতে পারতে না। আমার বারবারই মনে হয় যে চন্দ্রবিন্দুর ক্ষেত্রে তুমি দেখো যে আজকে যদি আমি ইন্ডিভিজুয়ালি গান গাইতাম কিংবা ইন্ডিভিজুয়ালি ছবি আঁকতাম, যাই করতাম, সেটা আমার মনে হয় যে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে বসে তুমি এত বড় বড়, হ্যাঁ, এত ভালো ভালো কথা আমার সম্পর্কে বলছো, যে আমি সাংবাদিক, এই পুরোটাই হতো না যদি চন্দ্রবিন্দু না থাকতো। আর চন্দ্রবিন্দু মানে কোনো একটা ব্যান্ড নয়, চন্দ্রবিন্দু মানে পুরোটা একটা বন্ধুত্ব। আজকে যদি অনিন্দ, হ্যাঁ, যদি প্রথম চন্দ্রবিন্দুর অ্যালবামটা নিয়ে বম্বেতে না যেত, হ্যাঁ, নিয়ে টি সিরিজকে কনভিন্স না করতে পারতো, তাহলে হয়তো আমাদের অ্যালবামই বেরোতো না। আর অ্যালবাম না বেরোলে তাহলে আমাদের গানগুলো শুনতোই না, আর আমাদের গান না শুনলে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গায় থাকতামই না। তাহলে যেটা বলছি যে আজকে কিন্তু আমি ওই অ্যালবামটা নিয়ে টি সিরিজে চলে যাওয়ার সাহসই আমার ছিল না। তো সেই জায়গায় অনিন্দকে পেয়েছিলাম বলে আজকে আমরা, অনিন্দ এই কাজটা করেছিল বলে আমি আজকে এই জায়গায় রয়েছি। হ্যাঁ, একদম। তো ওই জন্য বলছি যে আজকে চন্দ্রের একটা দারুণ গান লিখেছে, সেইটাতে আমি সুর দিলাম বলেই এইটা তোমার গান হলো। তো আগে যদি লেখাটা না থাকতো তাহলে এইটা তোমার গান হতো না। তো আমি বলছি যে এইটাই বলছি যে ট্যালেন্টেড বন্ধুরা যদি পাশে থাকে এবং তাদের সাথে তোমার যদি দারুণ একখানে কেমিস্ট্রি কাজ করে, তাহলে ভালো কাজ হতে বাধ্য, এবং ভালো কাজ হলে একদিন না একদিন তুমি রেকগনাইজ হবে। ফ্যাবুলাস। আজকে শোনা কথা শোনা অনেক কথা শুনলাম, কিন্তু মনে হয় কিছুই শুনলাম না। একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে আমাদের আড্ডা শেষ করব। শপিং করতে ভালোবাসো? হ্যাঁ না না? একদমই না। সাজগোজ করতে ভালোবাসো? না, সেটা দেখেই তো বোঝা যাচ্ছে। এবং এই যে আমি লোকে দেখছে যে একটা সুন্দর বালিশ নিয়ে আমি বসে আছি, তার কারণে আমি একটা হাফ প্যান্ট করে বসে আছি। সে হাফ প্যান্টটা কাউকে দেখাবো না বলেই এই বালিশটা চাপা দিয়ে রেখেছি। চাপা দিয়ে থাকারই কথা ছিল না কথাটা? হ্যাঁ, না চাপা দিয়ে বলে দিলাম, তার কারণ হচ্ছে ওই তুমি প্রশ্নটা দেখো, তোমার র্যাপিড ফায়ার রাউন্ডটা করাই উচিত হয়নি। কোথায় আগুন লাগবে লাগিয়ে দিলে সেই মুহূর্তে কি করা যাবে বলো? সবচেয়ে কি খেতে ভালোবাসো, যে খাওয়ার সামনে আসলে না বলবে না? লোকে বলে চিলি চিকেন, আমি শিওর নই। আমার নামই হয়ে গেছে উপল চিলি চিকেন, তার কারণ আমি কোথাও গেলে কি প্রথমে বলি চিলি চিকেন আছে কিনা।
বোনলেস না উইথ বোন? বোনলেস। উৎপল সেনগুপ্ত যদি নিজের নাম পরিবর্তন করতে পারতো কি নাম রাখতো? এটা বলতে পারবো না, তবে পরিবর্তন অলরেডি করেছিলাম একবার, এবং পরে আমার ফেসবুক আইডির নাম ছিল সেই হাওয়া। তার কারণ এই গানটা আমার খুব প্রিয়, সেই হাওয়া ঝামড়ে পড়ছে। আর কোথাও যেন মনে হয় যে বেশ আমি যদি কোথাও একটা সেই রবি ঘোষের গল্প হলো সত্যি আছে না, যেখানে রবি ঘোষ একটা জায়গায় যাচ্ছে এবং সেই জায়গার পুরো মাহলটাই বদলে দিয়ে চলে যাচ্ছে, আমারও মনে হয় যে সেরকম একটা হতে পারি ক্যারেক্টার, যে আমি একটা কোথাও যাব, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যায়, সেখানে কোনো ম্যাজিকের মতন জায়গাটা ভালো করে দিয়ে একটা প্রচন্ড একটা হয় না যে একটা গেট টুগেদার, সেখানে ঝগড়াঝাটি হচ্ছে, আমি গেলাম সঙ্গে সঙ্গে জায়গাটা পরিবেশই পাল্টে গেল, সবাই খুব আনন্দে ফুর্তিতে রয়েছে। সেরকম একটা ম্যাজিশিয়ান যদি আমি হতে পারি, তার থেকে আর ভালো কিছু। আয়নার সামনে যদি দাঁড়াও আর যদি 1 মিনিট বা 1 মিনিট বড় লম্বা 10 সেকেন্ড কথা বলার সুযোগ পাও, কি বলবে নিজেকে? নিজেকে বলবো যে এই কুড়েমিটা একটু বন্ধ করতে হবে, কারণ আমি সত্যি ভীষণ কুড়ে, আমার কাজ করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু সেটা কিছুতেই নিজেকে পাল্টাতে পারছি না, ইচ্ছে করে পাল্টাতে। এবং আমার সামনে যদি দেখা হয়, হ্যাঁ, নিজেকে যদি দেখতে পারি, তাহলে আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে অর্ডার তো করতে পারবো না নিজেকে, যে ভাই প্লিজ একটু কুড়েমিটা কাটিয়ে, আর ওখানে বয়স হচ্ছে না, কোন দিন পট করে চলে যাও, তার আগে যদি আরো কিছু কাজকর্ম করে যেতে পারি। পৃথিবীর কোন জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা? অনেক জায়গায় বেরিয়েছি আমি, কিন্তু আমার বারবারই মনে হয় যে সত্যি যে জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সব জায়গায় খুব ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে তোমার মাসাই মারার জঙ্গল। তার কারণ ওইখানটা ওই মাসাই মারার জঙ্গল দেখে বারবার মনে হয়েছে যে পৃথিবীটা এরকমই ছিল আর এরকমই হওয়া উচিত, এবং এই যে আমরাও একটা কি বলবো নেচারেরই একটা পার্ট, সেটা বারবার আমরা ভুলে যেতে বসেছি, সেইটা মাসাই মারা কিন্তু ভয়ঙ্কর ভাবে মনে করিয়ে দেয়। এবং সেইখানে কম্প্যাশন, অ্যানিমালসদের এবং অন্য প্রাণী জগতের প্রতি কম্প্যাশন থাকাটা যে খুব প্রয়োজন, যে আমরা যেভাবে গাছ ধ্বংস করছি, যেভাবে ওয়াইল্ড লাইফ ধ্বংস করছি, সেটা যে একটা সময় আমাদের উল্টে একটা ব্যাকফায়ার হয়ে আমাদেরই ক্ষতি করবে। মাসাই মারায় গিয়ে বুঝতে পেরেছি যে আমরা সত্যি কতটা ওই জায়গাটা থেকে সরে এসেছি। আমি বলবো যে প্রত্যেকের একবার করে জীবনে অন্তত মাসাই মারা ঘুরে আসা উচিত। মাসাই মারা কিংবা অন্য কোথাও মাইনবাদী, আম্বসাইলি কিংবা যাবো, কিংবা সেরেঙ্গেটি, যে কোনো ওইরকম জঙ্গল যেটা এখনো ওই জঙ্গলটা জঙ্গলের মতো আছে। গয়নার দোকানে নিয়ে যদি যাওয়া হয় উৎপল সেনগুপ্তকে, সে সেখানে গিয়ে কি করে? আজ অব্দি দোকানে ঢুকে 5 মিনিটের বেশি থেকেছি বলে মনে হয় না। প্রথম কথা, লাস্ট 20 বছরে কোনদিন গয়নার দোকানে ঢুকেছি বলেই আমার মনে পড়ে না। ওই একদম প্রথম দিকে হয়তো 2-3 বার ঢুকতে হয়েছিল, তাও এখন মনে নেই কবে ঢুকেছিলাম। এবং আমার শিওর যে ওখানে ঢুকলেও 10 মিনিটের বেশি আমি কখনো কোনো গয়নার দোকানে থাকিনি। একবারই থেকেছিলাম গয়নার দোকানে, সেটা একটা গয়নার দোকানে আমি একটা কাজ করছিলাম। কোনো একটা কথা যেটা শোনোনি কিন্তু এখন মনে হয় শুনলে হতো? শুনলে হতো, কখনো শুনিনি, এটা বলতে হবে। মানে গুড বয় তো বেসিক্যালি কথাগুলো সব শুনেছো তুমি, তোমাকে আমাকে সবাই এত প্রশংসা করেছে না, যে আমি আর নতুন করে এমন কিছু কথা নেই যে আমার যেটা শোনা হয়নি, যেটা শুনতে চাইছি, এরকম কোনো কথা নেই। আজকের আমাদের আড্ডা শেষ হচ্ছে, তো তোমার কেমন লাগলো শোনা কথা শোনা? যদি তুমি আমাদেরকে একটু বলো তাহলে। আমার ভীষণ ভালো লাগলো, তার কারণ হচ্ছে এরকম মানে খোলামেলা ইন্টিমেট আড্ডা, যেখানে কোনো তাড়া নেই, বেশ দিব্যি গল্প করতে করতে আড্ডা দিচ্ছি, সেরকম প্রোগ্রাম হয় না। সবকিছুতেই একটা তাড়া থাকে এখনকার অনুষ্ঠানগুলো। নর্মালি আরেকটা জিনিস যেটা হয় যে কোনো এই ধরনের প্রশ্ন উত্তর আসরে যেটা হয় যে এত মানে প্রশ্নের পর প্রশ্ন করা হয়, বলতে দেওয়ার আগে আরেকটা প্রশ্ন চলে আসে, তুমি সেটা করোনি। মানে তুমি যেটা খুব ভালো করেছো যে তুমি একটা প্রশ্ন করে ওয়েট করেছো যে আমি মানে আমিও তো তোমার প্রশ্নের থেকে যে উত্তরটা নিয়ে এসে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সেটা অনেক জায়গায় খুব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেখানে থামাওনি। সেটা আমার মনে হয় থামানোর দরকার নেই, হোক না একটু আড্ডা কি সবসময় মানে ওরকম প্রাসঙ্গিক হবে এমন তো নয়, একটা থেকে আড্ডা চলে যাবে, এইটাই কিন্তু আড্ডার মুড হওয়া উচিত। এবং সেইটা যে তুমি খুব সুন্দর মেনটেন করেছো, এই অনুষ্ঠানটা এইভাবেই তুমি চালিয়ে নিয়ে যাও। আমার ধারণা যে এরকম ভাবে চালালে এই অনুষ্ঠান পপুলার হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আন্তরিক ধন্যবাদ তোমাকে, অ্যান্ড আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাভ আ গুড ডে।